পিতলের একটা বক্স, এই যে হ্যান্ডেলটা, নমস্কার বন্ধুরা, আমি দেবলিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে একদম একটা আড্ডা জমা, একটা বেশ ছুটি ছুটি আমেজে একটা ল্যাদ খাওয়ার দিন। আর বাইরের ওয়েদারটা যদি এই রকম হয়, মানে সকাল থেকে একটা মেঘলা মেঘলা ওয়েদার, তাহলে তো আরও জমে যায়। যদিও আমার কিন্তু খুব একটা জমছে না, তার কারণ হচ্ছে আমাদের মনে হচ্ছে প্রত্যেকেরই ভাইরাল একটা ফিভার হবেই। প্রথম হচ্ছে আমার বাবার হয়েছে। বাবা না, মানে কি বলবো, ইচ্ছা করে তো বলবো না, ইচ্ছা করে কেউই বাধায় না। বাবা গাছের কাজ করে ফর আ লং টাইম ছাদে, তো ওই যে ঘেমে যায়, তারপরে এসে ঠান্ডার মধ্যে বসে। যদিও এসির মধ্যে বাবা খুব একটা বসে না, কিন্তু ওই যে ঘামটা বসে, তার থেকে বাবার হয়েছে। সেখান থেকে মারও একটু হালকা হালকা হয়েছে। আমিও দেখছি আজকে আমার এই নাকটা একদম ক্লোজড থাকছে, গলার মধ্যে একটা মানে সবসময় এরকম করলে ভালো লাগছে। তা বুঝতেই পারছি একের পর এক। তাছাড়া হালকা একটু জ্বর আসার আগে যেরকম গা ম্যাচ ম্যাচ করে, ওরকম লাগছে। তো যাই হোক, ব্লগটা তো করতেই হবে, যতক্ষণ ঠিক থাকবো ততক্ষণ করব। তারপরে যদি একদমই না পারি, তখন দু একদিন নয় রেস্ট নেব। এখনও তো ঠিক আছে, যদি সেরকম হয় তাহলে একটা পাইরেজেসিক বা প্যারাসিটামল গ্রুপের একটা কিছু ওষুধ আর কি বলা থাকে ডাক্তারের, সেরকমভাবে খেয়ে নেব। যাই হোক, তো দিনটা শুরু করছি। আর একটা জিনিস দেখাই, এই যে আমার সেই কচি বাচ্চা নয়নতারা গাছটায় দেখুন, এই দ্বিতীয়বার ফুল ফুটেছে। কি ভালো লাগে না এই জিনিসগুলো। আর বেল গাছেও কিন্তু বেশ সুন্দর করে ধরেছে, এক লট বেল ফুল ফুটেছিল, কালকে আপনাদের জুই দেখালাম। এছাড়াও জবা গাছ, মানে প্রত্যেকটা গাছ এত সতেজ, এত প্রাণ ফিরে পেয়েছে। আর বাবা কিন্তু এই শরীর খারাপের মধ্যে, মা যেরকম সংসার সামলানো রান্না করা, বাবা কিন্তু ঠিক ওই বাড়িতে যাচ্ছে, একটু থেমে থেমে করে করছে। তো বাবাকে বলেছি আজকে যদি পারো, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, এখন তো রোদ নেই, বিকেলে যাও, যদি পারো তাহলে ওই বাড়ির বাগানের কিছু ফুটেজ তুমি নিয়ে এসো, আমি একটু আমার পরিবারের সকলের সাথে শেয়ার করব। তো সকালবেলায় এই ঘর থেকে যখন আমি ভিডিও করি, তার মানে আপনারা বুঝতেই পারেন ইটস মাই ব্রেকফাস্ট টাইম, রাইট? আর আজকে ব্রেকফাস্টটা একটু দেখাচ্ছি, থোড়া সা হাটকে। ক্যামেরাটা নিশ্চয়ই ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে। আলু পরোটা, আলু সবজি, আর হচ্ছে টক দই। এই ধরনের একটা নন বেঙ্গলি ব্রেকফাস্টের কারণ হচ্ছে আমার একটা বাঙালি কাম নন বেঙ্গলি বর, তার হচ্ছে এই সব খুব ফেভারিট। আলু পরোটা, ছাতু পরোটা, লিট্টি চোখা। অ্যাকচুয়ালি ও যেখানে বর্ন অ্যান্ড ব্রট আপ, সেটা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং ওর লাইফের ম্যাক্সিমাম টাইমটা, মানে যে টাইমটা একটা মানুষ কোনো কিছু তার কি বলবো অভ্যাস তৈরি হয়, সেই টাইমটা ও আউট অফ ওয়েস্ট বেঙ্গলে কাটিয়েছে। পরবর্তীকালে ক্লাস 12-এর পর থেকে আর কি ও বেঙ্গলে এসছে, পরবর্তীতে চাকরি সব কিছু। তারপরে ওর ডেস্টিনিও ছিল একদম বাঙালি বাড়ির জামাই হওয়া। তো যাই হোক, এখনও অনেকটাই ইউজ টু ইলিশ মাছ খায়, অনেক কিছু মাছ টাছ খায়, কিন্তু যেটা হয় মানুষের ছোটোবেলাকার ভালোবাসার জিনিসগুলো, সেগুলো কোনো দিন চেঞ্জ হয় না, এটা আমি বুঝি। তো সেই জন্য ওর কথা চিন্তা করেই মা মাঝে মধ্যে এরকম আলু পরোটা, এখন তো সব বাড়িতেই চলে, তারপরে ছাতু ভরা রুটি, লিট্টি, এগুলো চেষ্টা করে ওর মনের মতো করে বানাতে। আর মা সত্যি খুব সুন্দর বানায়, যদিও লিট্টিটা আমি ভালো খাই না, কিন্তু এই আলু পরাঠা, তারপরে আলুর তরকারি, দই, তারপরে ছাতু ভরা পরোটা, ডাল পরোটা, এগুলো খুব ভালো বানায়। আমিও খুব ইন্টারেস্ট নিয়ে খাই নতুন নতুন খাবার। এগুলো তো আমাদের ছোটোবেলার থেকে আমাদের ঘরানায় এতটা প্রচলন নেই, তো এখন বেশ ভালোই লাগে বড় হয়ে। তো ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো এখানে যেমনটা আপনাদের বলেছিলাম
যে বাবাকে আমি বলেছিলাম ওই বাড়ির ছাদে আমাদের বাগানের ছবিটা তুলে আনতে। তো দেখুন একটা বিশাল কামিনী গাছ, ওই বাড়ির ছাদে আপনি যা ফুল চাইবেন, বেল, জুঁই, রজনীগন্ধা, গন্ধরাজ, কামিনী, আরও বিভিন্ন রকমের জবা। পাশে দেখুন একটা কারি পাতার গাছ, মানে মোটামুটি ছোটোখাটো একটা কি বলবো বটানিক্যাল গার্ডেনই বলতে পারেন। তো আসুন দেখুন কত রকমের গাছ রয়েছে। এটা সম্ভবত লেবু গাছের ছবি যেটা বাবা দেখাচ্ছে, সম্ভবত, আমি ঠিক ভালো করে বলতে পারবো না। আবার পিঙ্ক কালারের ফুল রয়েছে, বুঝতে পারছি না এটা কি গাছ, জিজ্ঞাসা করতে হবে বাবাকে। বাবা প্রায় প্রত্যেক দিনই গাছ লাগায়, বিভিন্ন ধরনের গাছ। আর আমাদের ছাদে আপনারা একটু পরে দেখবেন যে ফুটেজটা, দেখলে অবাক হয়ে যাবেন যে ছাদে পলাশ গাছ, এই যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে পলাশ গাছের ছবি। এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন বট গাছ। আর এটা দেখুন বেল গাছ, যেটা ষষ্ঠীর দিন পুজো হয়, বেল ধরেও রয়েছে। এটা আর একটা বট গাছ বনসাই করা, আর এটা হচ্ছে সেই দিনের সেই জবা ফুল গাছ। তো বেলা গড়িয়ে দুপুর হওয়ার আগেই কিন্তু হেসেল থেকে বেশ টাটকা ইলিশ মাছের গন্ধ আর কি নাকে ভেসে এসছে। তো কাঁচা ইলিশের একটা অন্যরকম গন্ধই পাওয়া যায়, যেটা আমরা বাঙালিরা যারা ইলিশ ভক্ত আছি তারা কিন্তু মানে এটা হাড়ে হাড়ে মানে পরতে পরতে উপভোগ করি আর কি। যারা ভালো খান না তারা হয়তো এটা নাক সিটকোবেন যে কাঁচা মাছের গন্ধ ভালো লাগে, তবে সত্যি বলছি কাঁচা ইলিশের একটা আলাদা রকম সুবাস আছে। আর যেদিনকে ইলিশ মাছ হয় আমি তো চলে যাই রান্নাঘরে, এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। যে একদম যেটা বলে যে আমাদের রূপলি শস্য কি সুন্দর সর্ষে বাটার ঝোলে একদম সোনালি শস্য হয়ে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। আর তো চলে এসেছি রোববারের লাঞ্চে। আমি অ্যাজ ইউজুয়াল দেরি, এই যে এনারা সবাই খেতে বসে গেছেন, আমি পুরো অডম্যান আউট থাকি, যদিও স্ব ইচ্ছায়। তো যাই হোক, আজকে যদিও খাওয়ার টান বিশাল, কিন্তু সময়ের সাথে দৌড়ে পাচ্ছি না, তার কারণ সকাল থেকে ল্যাদ খাচ্ছিলাম, তারপরে পাখির যা খাবার টাবার দেওয়া সেগুলো সব দিয়ে স্নান টান করে এখন এসছি। আজকে সিম্পল মেনু কিন্তু ভীষণ লোভনীয়। ভাত আছে, আর প্রথম পাতে আছে উচ্ছে বেগুন ভাজা, যেটা আমি ভীষণ ভালো খাই। আমি না, আপনারা শুনলে অবাক হবেন, উচ্ছে আমি ভীষণ ভালো খাই। উচ্ছের যে কোনো তেঁতোর ডাল, উচ্ছে সিদ্ধ, উচ্ছে বেগুন ভাজা আমার খুব ভালো লাগে। আর তার সাথে রয়েছে দেখুন একেবারে বর্ষাকালের রানী ইলিশ, দই সর্ষে ইলিশ। আর এখানে রয়েছে ল্যাংড়া আম, মানে পুরো সিজনাল সিগনেচার ফুড নিয়ে আমরা বসেছি। আম, ইলিশ, মানে একেবারে গ্রীষ্ম বর্ষার মেলবন্ধন করে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এবার চটপট খেয়ে নেব। তো সন্ধে হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, যেরকমটা দেখছেন। আজকে সন্ধেবেলা থেকে আমার মোটামুটি এই নাকটা বন্ধ, মাথার এখানটা হালকা ব্যথা করছে, বুঝতেই পারছি ধরলা খড়কছে, যেটা বললামই। তো বাইরে যাওয়ার মোটামুটি একটা প্ল্যান হয়েছিল, কিন্তু সবাই বারণ করলো যে একের পর এক সবারই বাজবে। তো ভাবলাম ঘরে বসে কি করব। তো আমি আপনাদের বিগত দুটো ব্লগ ধরে বলছি যে আমাদের ঘরের কিছু রেনোভেশনের কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের দুটো বাড়িরই আলমারির যে সমস্ত কিছু এখান থেকে ওদিকে যাচ্ছে, কিছু ওদিক থেকে এদিকে আসছে, পুরো আলমারিটা মা গোছাচ্ছে, আর আমি সেখান থেকে বের করে করে কিছু কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করছি। তো দেখবেন যে আলমারি ঘাটতে ঘাটতে না প্রচুর পুরনো স্মৃতি, এমন কিছু কিছু জিনিস, ফটো, শাড়ি বা কিছু জিনিস এমন মনে পড়ে যায় না, এক চুটকিতেই আপনাকে মানে সেটা কত বছর পেছনে নিয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না, কোন স্মৃতির সমুদ্রে আপনাকে নিয়ে যাবে। তো এরকমই হয়েছে আমার সাথে। একটা জিনিস আপনাদের বরং দেখিয়ে বলি। এই বাক্সটা দেখছেন, এটা হচ্ছে পুরো একটা পিতলের একটা বক্স। এই যে হ্যান্ডেলটা, এই যে, আর সামনে এই দেখুন এটা হচ্ছে লকটা। পুরো বাক্সটা হচ্ছে এরকম, এই হচ্ছে বাক্সটা। আর ভেতরটা দেখাই, ভেতরটা হচ্ছে এরকম। এই বাক্সটার বয়স যে কত সেটা আমি মানে জানি না, আমি বলতে পারবো না। বাক্সটাকে দেখে আপনারা এখানে একটু পজ করুন, আপনাদের কি মনে হচ্ছে? এটা সত্যি আমার কাছে একটা আশীর্বাদ বলতে পারেন। খুব যত্ন সহকারে আলমারিতে রাখা ছিল। ওই যে বলছি, এদিক ওদিক করতে গিয়ে
কিছু কিছু জিনিস বেরিয়ে পড়ছে চোখের সামনে, যেটা বহুদিন চোখের আড়াল হয়ে গেছিল। এটা আমার কাছে একটা আশীর্বাদান্ত একটা স্মৃতি। এটা আমার দিদার গয়নার বাক্স। আর দিদা এটা পেয়েছিল দিদার শাশুড়ি, মানে আমার মায়ের ঠাকুমা, এবং উনিও পেয়েছিলেন ওনার শাশুড়ির কাছ থেকে। তাহলে এটা কত বছরের পুরনো বুঝতে পারছেন। তো আমার দিদার যে কজন সন্তান আর কি, সব থেকে আমার মা আমার দিদার ভীষণ প্রিয়। এটা মানে আমাদেরকে যারা চেনেন, মানে আমার মামার বাড়ি আর বাবার বাড়ি খুব কাছাকাছি, তো এই তলাটা সবাই জানে। এবং খুব প্রিয় জামাই হচ্ছে আমার বাবা। আমার বাবা হচ্ছে আমার দিদার ছোট জামাই। দিদা যতকাল ছিল আর কি, আমার বাবাকে সম্পূর্ণ কেউ দেখে বুঝতো না যে জামাইয়ের চোখে দেখতো, নিজের ছেলের মতোই দেখতো। এবং আমার বাবা ভীষণ রেসপেক্ট, ভীষণ, মানে সেটা আমি আজও বুঝি। দিদার মৃত্যুবার্ষিকী মৃত্যুদিন আসলে সেই জিনিসগুলো, যাই হোক সেগুলো অন্য প্রসঙ্গ। আমি শুধু সেটা বোঝানোর জন্য যে কেন এটা কোনো বউ না পেয়ে আমার মা পেল, এটা দিদা আমার মাকে দিয়েছিল অ্যাকচুয়ালি। তাহলে একটু ছোট করেই বলি, আমার মায়ের বিয়ের সময় আমার বাবা ওয়ান অ্যান্ড অন প্রিন্সিপাল একটা সুতো অবধি কোনো পণ নেয়নি, ঠিক আছে? মানে পণ প্রথার আমাদের বাড়ি আমরা ভীষণভাবে বিরোধী। তো যেহেতু কোনো কিছু নেয়নি, সেই জন্য খালি আমার বাবার কথাই ছিল, আমার বাবা মার লাভ ম্যারেজ, খালি মানে মাকেই চায় আর কি। আর অন্য কোনো কিছু তাকে দিলেও সে নেবে না, এতটাই ঘোরতর বিরোধী ছিল। এবং আমার বাবার বাড়ির যারা গার্জিয়ান, মানে আমার জ্যাঠারা যারা ছিলেন, তারা প্রত্যেকেই সেটাই বলেছিলেন। ফলে মানে মাকে শুধু বিয়ে দিয়েছে এবং গয়না যেটা একটা মেয়েকে দেয়, আদার্স কিছু সেভাবে কোনো কিছুই দিতে লাগেনি। তো সেই হয়তো সেই অ্যাঙ্গেল থেকে দিদা মনে করেছিল যে ছোট মেয়েকে তো কিছুই সেভাবে দিতে লাগেনি, তাই ভালোবেসে এই স্মৃতিটাই তার হাতে তুলে দেওয়া যাক। হয়তো সেই জন্য আমি কোনোদিন দিদাকে জিজ্ঞাসা করিনি, বেটার টু সে সেই অবকাশ পাইনি। তো আমি আমার মার একমাত্র সন্তান, সেই জন্য বর্তমানে এর উত্তরাধিকারী আমি। এটা আমি মাথায় তুলে রাখবো, থাকেও আলমারিতে সেভাবে। তবে গয়না দিয়ে ভর্তি করে রাখার সময় তো এখন না, সেই পরিস্থিতিও না। তো সেই জন্য এটা খালিই থাকে। আমি মনে করি এটা সবসময় আমার গুরুজনদের আশীর্বাদে ভর্তি থাকে। তো এই গয়নাটা, এই বাক্সটা দেখালাম আপনাদের। এরপরে আসছি কিছু জিনিস নিয়ে। নেক্সট যে শাড়িটা দেখুন, এটাও একটা ভীষণ ভালো একটা জামদানি কালারের, এটা একটা জারদৌসি শাড়ি। আমি এর কাজটা পরে দেখাচ্ছি, আগে একটু কালারটা দেখুন। আর এটার দাম জানেন? এটার দাম হচ্ছে বলবো কিনা, যাক এটার দামটা বলছি না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার গিফটিং একটা শাড়ি, কিন্তু আমি দামটা জানি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কলকাতার শাড়ি না, এটা হচ্ছে মুম্বাইয়ের দাদারের শাড়ি। এটা সম্ভবত 2005 সালের শাড়ি, ঠিক আছে? তো আমার মামা আর কি বম্বেতে গেছিল বেড়াতে। তো দাদার নিশ্চয়ই আপনারা জানেন খুব নামকরা জায়গা, যেখানে এই ধরনের মানে ড্রেসেসের কালেকশন প্রচুর থাকে। সেখান থেকে নিয়ে এসেছিল একটা সালোয়ার পিস, একটা শাড়ি। সালোয়ারটা হচ্ছে দুর্গাপুরে ফার্স্ট যে আমার যে মেড ছিল রিঙ্কু বলে, ওকে আমি দিয়ে দিয়েছি। আর শাড়িটা আমার কাছে আছে। তো শাড়িটা জাস্ট কাজটা দেখুন, একটু দেখাও কাজটা। আঁচলটা দেখুন কি অসাধারণ, অসাধারণ কাজ। মানে এখনো দেখুন কাজগুলো কতটা লাইভলি। আজ 19-20 বছর হতে চললো, না অসাধারণ লাগে। মানে এই শাড়িটা যে আমার কি প্রিয় ছিল, মামা এনে দেওয়ার পরে মানে আমার এখনো মনে আছে। প্রথম একটা সপ্তাহ না, আমি পরার পরে, রাত্রেবেলা পরার পরে মাকে বলতাম, মা একবার একটু শাড়িটা বের করে দাও, একটু পরে দেখি। মানে সে যেমন একটা কি, মানে আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না আপনাদেরকে, মানে কবে পরবো, কোন অকেশনে পরবো। তো এটা আমি পরেছিলাম সম্ভবত 2006 সালে, আমাদের বাড়ির কারো একজন বিয়েতে পরেছিলাম। খুব ফেভারিট ছিল এই শাড়িটা আমার। মানে তখন এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল, বম্বে থেকে নিয়ে এসছে বলে। সালোয়ারটাও খুব ভালো ছিল। তো ওই মেয়েটির পছন্দ হয়েছিল বলে ওকে আমি দিয়ে দিয়েছিলাম আর কি।
আর ওভারঅল শাড়িতে আমি না আর খুলছি না শাড়িগুলো, কারণ ক্যামেরার ওপরে যে সে আমাকে খুব একটা আজকে সাহায্য করছে না ভাঁজ করতে, খুলতে বারণ করছে আর কি, কারণ তার খেলা দেখা আছে। তো এখানে একটা করে স্ট্রাইপ রয়েছে ওভারঅল বডিতে, আর একটা করে এই যে বুটার কাজ, একটু কাছে এসে দেখাও, এরকম একটা করে বুটা, আর ভেতরে কাঠদানার কাজ। আর পাটটা একটু দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে পাটটা, পুরো ওভারঅল পার্টটা মানে শাড়ির তলাটা এরকম কাজ করা। আর ব্লাউজটা এত সুন্দর ছিল, ব্লাউজটা মানে যেহেতু শাড়িটা একটু কাজটা ফাঁকা ফাঁকা কাজ আছে, সেজন্য ব্লাউজটা একদম ভরাট ছিল পুরো। কিন্তু ব্লাউজটা যে কোথায় এখন আছে আমার নিজেরও জানা নেই আর কি, শাড়িগুলোই জাস্ট পাওয়া যাচ্ছে। নিয়ে এসছি হট করে এই গয়নার বাক্সটার পরেই, আলমারিতে খুঁজে পেলাম, আর মনটা না ভীষণ ভালো হয়ে গেল। আমার হাজবেন্ডও প্রথম দেখছে, আসলে সব জিনিস তো সবসময় বের করা হয় না, তো আপনাদেরকে দেখাচ্ছি আমার টিনেজার বয়সের শাড়ি। মানে আমি কিন্তু বরাবরই খুব সাজনী ছিলাম, ঠিক আছে, একদম ছোট থেকে, ছোটবেলাকার লেহেঙ্গা আপনাদের কয়েকটা এপিসোড আগেই দেখিয়েছি। তো টিনেজ বলতে আমার একদম কলেজে ওঠার মানে এই 11-12 থেকে কলেজ আমলের শাড়ি, আমি ভীষণ শাড়ি পরতে ভালোবাসতাম। আর আমার টিনেজ যে সময়, সেই সময় নিশ্চয়ই শাড়িটা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে শিফনের উপর জারদৌসি। সেই সময় না জারদৌসি জিনিসটা ভীষণভাবে মানে ট্রেন্ড ছিল, মানে জারদৌসি সালোয়ার, জারদৌসি শাড়ি, এমনকি টিপ মানে কপালে যে টিপ পরতাম, মানে একটু নন বেঙ্গলি একটা মানে ট্রেডিশন, খুব ফ্যাশনে ইন ছিল আর কি। সেইটা দেখে এই শাড়িটা কেনা। এটা আমি দেখাচ্ছি ফার্স্টে, শাড়িটা দেখাই, তারপরে শাড়িটা নিয়ে একটা সুন্দর গল্প আছে সেটা বলছি। এই যে হচ্ছে শাড়িটা, দেখুন বর্ডারটায় পুরো এরকম সরস্কির কাজ করা, আর উপরটা এরকম প্লেন। আমি একটু খুলি, এই শাড়িগুলো খুব একটা অসুবিধা হয় না ভাঁজ করতে, খুব নরম শাড়িটা। শাড়িটা এই যে আমি পুরো একদম লাট করে খুলে ফেলেছি যখন, তখন ভালো করেই দেখাই। এই হচ্ছে শাড়িটা, দেখুন কি ধরনের বডি হাগিং, একদম মানে খুব সুন্দর, শিফন হলে যেরকম হয়। পাটটা তো আপনাদেরকে দেখালামই, আর এইটা হচ্ছে আঁচল। আর ওভারঅল শাড়িতে আর কি উপরের দিকটায় হচ্ছে এই বুটাগুলো রয়েছে, ঠিক আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। আর এই কুচির পোর্শন থেকে হাফে এই কাজটা, আর আঁচলে তো পুরো ভরাটেই কাজটা। শাড়িটা পরলে পুরো মনে হবে পুরো শাড়িতে এই কাজটা, মানে যতটুকু এই আঁচলটা দিয়ে ঢাকা থাকবে এই বডির পার্টটা, ততটুকু হচ্ছে উপরটা জাস্ট ফাঁকা, একটা করে বুটা দেয়া, বাদ বাকি তলাটাও এই কাজ, আর আঁচলেও পুরো এই কাজ। আর আঁচলটা দেখুন কি সুন্দর, এখানে একটা কর্নারে দেখুন কি সুন্দর একটা চুমকি দিয়ে সুন্দর কাজ করা। এখন এগুলোকে বোধহয় সোরস্কির কাজ বলে, এরকম লাগে পড়লে। আচ্ছা, এটা এবার গায়ে দিয়ে একটা গল্প বলি, এই শাড়িটার একটা গল্প। প্রথম কথা, এই শাড়িটা আমি নিজে পছন্দ করে কিনিনি, এটা মার পছন্দের শাড়ি। তো 2009 সালে আর কি আমার বাবার বাড়ির দিককার একজনের বিয়ে ছিল আর কি। তো সেই বিয়ে অ্যাটেন্ড করার জন্য তখন আমি ক্লাস 12-এ পড়ি আর কি, হাই সেকেন্ডারি পরীক্ষার ঠিক 1 মাস আগে তারা বিয়ে রেখেছিল আর কি। ওটা আমার খুব একটা ক্রুশিয়াল পিরিয়ড ছিল, জাস্ট এইচএস এর 1 মাস আগে, কি করা যাবে, যে যেমন ভাবে সেট করেছে। তো সেখানে পড়ার জন্য মানে আমার নতুন শাড়ি চাই, এই নিয়ে মার সাথে খুব কান্নাকাটি হয়েছিল, মানে মাও সেটা অ্যালাউ করছে না যে যা আছে তাই পরবি, আর আমিও সেটা পরবো না, এই নিয়ে জেদাজেদি। তো একদিন স্কুলে গেছি, মানে কাঁদতে কাঁদতে স্কুলে গেছি আর কি, যে আমাকে নতুন শাড়ি না কিনে দিলে আমি বৌভাতের অকেশনে, মানে যার আর কি বিয়ে ছিল সে হচ্ছে আমাদের বাড়ির মেয়ে, তো তার বৌভাতের অকেশনে আমি যাব না। তো তারপরে মা জেনারেলি এরকমটা করে না, মা ছোটবেলা থেকে খুব স্ট্রিক্ট, বরং এখন অনেক লাইট হয়ে গেছে আর কি। তো মার হয়তো কিছু মনে হয়েছিল। তো পরের দিন স্কুল থেকে যখন এসছি, সেই দিন আর কিছু বলেনি, তখন আমাকে বলল যে অমুক দিনকে বৌভাতের তো অকেশন, তা আমি বলছি আমি যাব না আমাকে নতুন শাড়ি কিনে না দিলে।
তখন মা এটা আলমারি থেকে বের করে আমাকে বলল যে তোকে স্কুলে দিয়ে তুই যখন বায়না করেছিস, জেনারেলি চাস না কিছু, বায়না যখন এরম ভাবে করেছিস তোকে স্কুলে দিয়ে মা একা চলে গেছে, আপনারা চেনেন হয়তো, বারাসাত শ্রীগুরুতে, সেখানে একা গিয়ে পছন্দ করে, আর আমার খুব ফেভারিট কালার ব্লু বরাবরই, সেই জন্য এরকম একটা তুতে কালারের, মানে নিয়ার অ্যাবাউট দ্য টোন অফ ময়ূরকণ্ঠী, তো সেরকম গিয়ে মা পছন্দ করে ইভেন ব্লাউজটা কাটিয়ে আমার পুরোনো ব্লাউজের মাপ দিয়ে ব্লাউজও বানাতে দিয়ে এসেছিল। তো এটা টোটালি মার চয়েস। আজও এই শাড়িটা আমার খুব প্রিয়। তো নেক্সট আসছে এই শাড়িটায়। শাড়িটা দেখুন চোখ ধাঁধিয়ে যাবে পুরো। এই শাড়িটা না আমি ভাবছি ভেরি রিসেন্ট কোনো কিছু অকেশন হলে আমি পরবো। তবে একটাই প্রবলেম, যেটা বলছি, এটা হচ্ছে নেটের শাড়ি, আপনারা দেখে তো বুঝতেই পারছেন। আর নেটের কোয়ালিটিটা এই যে দেখুন, নেটের কোয়ালিটিটা না একদম সফট, এই যে একদম সফট, খুব সুন্দর শাড়িটা। এটা আমার কেনা হচ্ছে 2011 সালে কেনা, তখন কলেজে পড়তাম আর কি। এটা কেনা হচ্ছে বিধাতাস থেকে কেনা। এটা দামটা আমার মনে আছে 6,500 টাকা দাম ছিল। তো খুব সুন্দর শাড়িটা, ওভারঅল তো পুরো নেটের শাড়ি, আর এর সাথে না পেটিকোট ওরা দিয়ে দিয়েছিল, জেনারেলি নেটের শাড়িতে দিয়েই দেয় শাটিনের পেটিকোট, আর ব্লাউজটাও ওরকম ছিল। তো এটা আমি আমার মাস্টারতো দাদার বিয়েতে পরেছিলাম 2012 সালে, শান্তনুদার বিয়েতে পরেছিলাম, বৌভাতে পরেছিলাম। শান্তনুদা যদি দেখছিস তাহলে একটা লাইকস দিস প্লিজ, তোর বৌভাতে এটা পরে গেছিলাম, সেই খাতিরে একটা লাইকস দিয়ে দিস। তো ওভারঅল শাড়ির কাজটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলের কাজটা, দেখতেই পাচ্ছেন কি অপূর্ব কাজটা না। আর এই হচ্ছে বর্ডারটা। বর্ডারটা সেই সময় না খুব ইন ছিল, পার্সি বর্ডার, মানে কেটে বসানো পার্সি বর্ডার বলতো। বর্ডারটায় এরকম কাজ করা। আর ভেতরটায় শাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। শাড়িগুলো না ভীষণ ঘেটে যাচ্ছে, কেন জানি না, আমি খুব একটা ভালো শাড়ি ম্যানেজও করতে পারি না। ভেতরটায় অল ওভার কিরকম বলবো আপনাদেরকে, মানে এইটাই তো দেখতে পাচ্ছেন, এই মোটিভটাই যাচ্ছে। আমি আঁচলটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে আঁচলটা। আমি জানি চোখ ধাঁধিয়ে যাবে, জাস্ট মানে শাড়ির কালেকশন আমার প্রচুর, জানেন তো, মানে সত্যি এটা আমার মনে আছে যখন আমি বললামই ওই মাসুতো দাদার বৌভাতে পড়েছিলাম, মানে সবাই একবার করে জিজ্ঞাসা করছিল যে শাড়িটা কোথা থেকে কেনা। আর বিধাতা তো জানেনই আমার বরাবরই ভীষণ ফেভারিট এই ধরনের, মানে যে কোনো কালেকশনের, মানে সালোয়ার বলুন, এই ধরনের শাড়ির কালেকশন যেগুলো একটু নন বেঙ্গলি টাচ থাকে, তার জন্য বিধাতা হচ্ছে আমার এ ক্লাস জায়গা পুরো। তো ওভারঅল শাড়ির আঁচলটা এরকম করা। আমি যদি ছবিটা পাই, দেখুন 2007 সাল, 9 সাল, 12 সাল, তখন তো এত স্মার্টফোনের জামানা ছিল না, তাই ফটফট করে আর কি সেলফি বা ছবি তুলে রাখা যেত না। তবু আমি চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল দিতে আর কি, যদি পাই। যেমন ওই দুটো শাড়ির পাওয়া আমার পক্ষে সম্ভব না, এটা আমি চেষ্টা করব যদি আমি কোথা থেকে পাই। তবে আমি এটাই খুব মড সেজেছিলাম, চুলটাকে পুরো সেট করে এরকম রোল করেছিলাম, আর নিউড লিপস্টিক ইউজ করেছিলাম, আর খুব সুন্দর সেজেছিলাম, সেটা প্রত্যেকেই বলেছিল, মানে সাজটা একদম অন্যরকম হয়েছিল। আচ্ছা নেক্সট আসছে এই শাড়িটা। দিস ইজ মাই মোস্ট ফেভারিট টিনেজ শাড়ি, মানে আমি একটু কাছ থেকে দেখাতে বলবো ওকে, কাজটা দেখুন জাস্ট, তাহলে বুঝতে পারবেন। শাড়ির তলার কাজটা দেখুন, একটু ডিটেলে দেখিও কিন্তু, হ্যাঁ এইখানের কাজটা দেখুন, এই যে ফুলগুলো, পাড়টা দেখুন। শাড়িটা কেনা হচ্ছে 2009 সালে, 8 সালে, সরি 2008 সালে কেনা। অ্যাজ ইট ইজ, এটাও বিধাতার থেকে কেনা, অ্যাজ ইট ইজ শাড়িটা এখনো এরকম রয়েছে। আর বহুবার আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার এত ফেভারিট যে আমি বহুবার পরেছি। এই শাড়িটার ছবি আমি দিয়ে দেব, বিকজ আমার পুরনো বাড়ির বেডরুমের দেওয়ালে এর ছবিটা টানানো আছে। আর এই রকম হচ্ছে এর আঁচলটা। এইটা হচ্ছে আঁচলটা। বাবা হাঁপসে গেছে, কিন্তু শাড়িগুলো খুব লাইট ওয়েট,
এত সুন্দর এই শাড়িটা। এই শাড়িটা আমার বিভিন্ন কারণে মেমোরেবল, কারণ এটা আমার দুর্গাপূজার সময় অষ্টমীতে মা বাবার তরফ থেকে গিফট ছিল আর কি ওই বছর। একটা গল্প বলি তো, কতটা ছোট ছিলাম আর কতটা ইম্যাচিওর ছিলাম যে দুর্গাপূজায় সাউথ কলকাতায় ঠাকুর দেখতে যাব, মানে বোসপুকুরের ওদিকে ঠাকুর দেখতে যাব, তাতে আমি নাকি শাড়ি পরে যাব। মা পই পই করে বারণ করেছিল যে পরিস না পরিস না, অন্য কোনো অকেশনে পরিস, কিন্তু আমি শুনিনি, জেদ করে শাড়িও পরেছিলাম। আর আমাদের এই চত্বরে আপনারা অনেকেই চেনেন মডিফাই বলে একটা পার্লার আছে, তো মডিফাই থেকে সেজেও এসেছিলাম, ঠিক আছে। এত ইম্যাচিওর ছিলাম না, আমি কি বলবো। সেপ্টেম্বর মাস ছিল সে বছর পুজোয়, গরম তো বুঝতেই পারছেন। আমার এখনো মনে আছে মডিফাই যিনি ওনার না মুন্না আন্টি, ওনার এত পছন্দ হয়েছিল উনি শাড়িটার ছবি তুলে রেখেছিলেন যেরকম শাড়ি পারচেস করবেন বলে। প্রত্যেকেই বলেছিল শাড়িটা দুর্দান্ত, বিধাতারি কালেকশন, বুঝতেই পারছেন। দামটা আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। আর এই শাড়িটা পরে মাত্র 2টো ঠাকুর আমি দেখতে পেরেছিলাম। মানে তখন এরকম হাই হিল এই শাড়ি, তার মধ্যে হেয়ার স্টাইল, মানে ঘেমে এত কি বলবো অসুস্থ হয়ে যাচ্ছিলাম যে মাত্র 2টো ঠাকুর দেখতে পেরেছিলাম। আমার মামার বাড়ির সবাই ছিল, একটা গাড়িতে যাওয়া হয়েছিল, সবাই আমাকে নিয়ে ভীষণ হাসি ঠাট্টা করছিল। আর ড্রেসটা যে চেঞ্জ করবো সেরকম ক্যারি করলেও কোনো উপায় ছিল না, মা নিয়ে গেছিল সালোয়ার, কারণ মা বুঝতে পেরেছিল আমার দৌড়, কিন্তু সেসব কথা আমি শুনিনি, আর চেঞ্জও করার কোনো উপায় নেই। যাই হোক, অ্যাট লাস্ট আমরা 2টো ঠাকুর দেখে ফিরে এসেছিলাম শেরি পাঞ্জাবে। আর ওই দিন শেরি পাঞ্জাবে প্রচুর ভিড় ছিল। আর ওই দিন কিন্তু শেরি পাঞ্জাবে আমি আমার খুব পছন্দের একজন আর্টিস্ট, চান্দ্রী ঘোষ সম্ভবত ওনার টাইটেল, ওনার সাথে দেখা হয়েছিল, অনেক কথা বলেছিলাম। তখন উনি একটা সিরিয়াল করতেন সম্ভবত মনসা বা এই ধরনের, সেটা আমরা দেখতাম, খুব ভালো লেগেছিল। আর এখন ইউটিউবে খুব ফেমাস মিস্টার আশিস বিদ্যার্থী স্যার, ওনার সাথেও আমার দেখা হয়েছিল, অনেক গল্প হয়েছিল স্যারের সাথে আর কি। তো এই শাড়িটা সেই জন্য খুব মেমোরেবল। আমার মামা, যে মামা আর কি আমাকে এই শাড়িটা গিফট করেছিল, ফুল মামা বলি, মানে যে মামা আম দিয়ে গেছিল আর কি, ওই মামার সাথে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বন্ডিংটা খুবই ভালো। তো ওই মামার ক্যামেরায় প্রচুর ছবি তোলা ছিল, কিন্তু আনফরচুনেটলি মামা সেগুলো সব হারিয়ে বসেছে। আমি যখন বছর 2 পরে ছবিগুলো চেয়েছিলাম, মানে আজ দেবো কাল দেবো করতে করতে আর মনে ছিল না। আর বুঝতেই পারছেন 8-9 সালে, তখন আমিও এত জিমেল টিমেলে এক্সপার্ট ছিলাম না, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, কোনোদিন অ্যাডিশনাল ক্লাসে কম্পিউটার ছিল, এর বাইরে ওসবের মধ্যে থাকতামও না। তো মামা আজ দেবে কাল দেবে করে তারপরে সে নিজেও হারিয়ে ফেলেছিল। এত পছন্দের, মানে মিস্টার আশিস বিদ্যার্থী স্যার বা চান্দ্রী ম্যামের সাথে আমি ছবিটা তুলেছিলাম, খুব ফেভারিট ছিল আমার। যাই হোক, আর কপালে নেই, স্মৃতিটা আপনাদের যে ধরে রেখে দেখাবো সেটার অবকাশ থাকলো না, বা নিজেও যে স্মৃতিচারণ করব ওই মনে যেটা আছে সেটা দিয়েই করা গেল। পরবর্তীতে আমার বিভিন্ন, আমাদের তো অনেক বড় ফ্যামিলি, আমার বাবার বাড়ি মায়ের বাড়ি অনেক বড় ফ্যামিলি, 2-1জনের বিয়েতেও আমি পড়েছি, সেই ছবিটা কিন্তু আমি যত্ন করে তুলে রেখেছি, আপনাদের সাথে পারলে শেয়ার করে দেব। তো শাড়িটা একবার দেখুন। তো চলে এসেছি মাদের ঘরে আর কি, ডিনার টিনার সব কিছু কমপ্লিট। চুলটা মা রোজ রাত্রিবেলা আমাকে একটু বেঁধে দেয়, আমার একটু চুলটা বাঁধা না থাকলে শুতে একটু মেসি লাগে। আর ও ঘরে রয়েছে, বিছানাটা পাচ্ছে, এবার গিয়ে শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। আশা করি ব্লগটা এখনো অবধি যখন আপনারা দেখছেন তাহলে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।